এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করে কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এই সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায়, এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ, কলা এবং মধু খেয়েছেন, তারাই সচিবালয়ে আগুন লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত 17 বছরের দুর্নীতির যে তথ্য, সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে, নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা, তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন? আগে যাচাই বাছাই করা হলো না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার 2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান, 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই
পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি, সেই কবুতরগুলো ওইখানে থাকতো। আমরা যতটা জানি ৫ম এবং ৬ষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? তাকে তো এখন ওই কবুতরগুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে, নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে। কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক, যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সচিব, তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো। মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা, তার নাম শাহজাহান শিকদার, তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের 7ম এবং 8ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 7 বা 8 তলায় তিনি বলেছেন। আমরা যতটা জানি যে 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয়? আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি, কুকুরকে উঠতে তো কখনো দেখিনি। যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন, প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি, সেটি হচ্ছে 7ম ভবন। এখানে 10টি তলা রয়েছে। এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে 2 জন প্রতিনিধি আছেন, 3 জন আছেন, 2 জনকে দপ্তর দেওয়া হয়েছে। তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর এখানে আছে। আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পুড়ে গেছে নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস। সন্দেহজনক নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে, কবুতর কেন পাওয়া গেল? তার সুস্পষ্ট কারণ বের করতে হবে। কুকুর কেন পাওয়া গেল? তার কারণ বের করতে হবে। কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো? আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন? এই প্রশ্নগুলোর উত্তর বের করুন, তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন, সেটিও স্পষ্ট। সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায়। আগুন এবং পানির একটি ধর্ম থাকে, ওরা যেই পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয়। আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয়ে যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে, মাঝখানে কিন্তু আগুন লাগেনি। অর্থাৎ সচিবালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন। আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ 3টি গণহত্যা হয়েছে। একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, একটি হলো শাপলা চত্বর হত্যাকাণ্ড, একটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করছে। সেই সংস্কার কমিশনে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের গুরুত্বপূর্ণ নথি, বিডিআর হত্যাকাণ্ডের নথি এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের নথি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত 17 বছরের দুর্নীতির সাথে জড়িত, এই যে 3টি নথি, একটি হলো দুর্নীতির নথি, আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ডের নথি, আরেকটি হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে নথি, এই গুরুত্বপূর্ণ নথি এই মন্ত্রণালয় ছিল। এই আওয়ামী লীগের প্রেতাত্মারা সুপরিকল্পিতভাবে এই নথিকে তারা পুড়িয়ে দিয়েছে। গত 17 বছরের যত অপকর্মের যে নথি
এবং শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ডের যে নথি তারা পুড়িয়ে দিয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতই এই ভারতীয় প্রেতাত্মা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এই নথি পুড়িয়ে শেষ করে দেন না কেন, জনগণের অন্তরে আপনাদের নথি আছে, এখান থেকে পুড়িয়ে দিতে পারবে না এবং আপনাদের বিচার অবশ্যই হবে। সবচেয়ে ভয়াবহ যেই কথাটি হলো যে এই সচিবালয় যখন পানি লেগেছে, পানির অর্থাৎ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে পানির লাইন যে দিতে চেয়েছিল তাকে ট্রাক চাপা দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা না। এই যে ট্রাক চাপায় যে হত্যাকাণ্ড, পানির লাইন যিনি দিতে গেলেন তাকে হত্যা করা হলো, এটাই বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে। এই আগুন লাগিয়েছে গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে যে সকল সচিবরা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ, কলা এবং মধু খেয়েছেন, তারাই সচিবালয়ে আগুন লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত 17 বছরের দুর্নীতির যে তথ্য, সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এই গত 17 বছরে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা সচিব এবং কর্মচারী ছিলেন তাদেরকে বের করতে হবে। যদি বের না করেন তাহলে তারা এইভাবে টার্গেট নিয়ে নথি পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে শেষ করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেখুন, আপনি যে প্রশ্ন করলেন যে সরকারের কোনো দুর্বলতা আছে কিনা, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন, যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয়। এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন, যারা অন্যান্য বাহিনীতে আছেন, তারা তো আওয়ামী লীগের প্রেতাত্মা। তাদের দুর্বলতা আছে কিনা, তাদের সংশ্লিষ্টতা আছে কিনা, এটা খতিয়ে দেখতে হবে। কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে, এই গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি? তাদের কি কাজ করা ওখানে আঙুল চুষা? তাদের কাজ হলো কারা অন্যায় অবিচার কাজ করবে সেই রিপোর্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া, এবং যে এখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায়। শুধু সেই ফুটেজ নিলেই হবে না, এখানে কারা ওই সময় ডিউটিরত ছিল, যারা কর্মরত ছিল, তাদের মধ্যে কোনো গাফিলতি আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে এই যে গতকালকে সচিবালয়কে টার্গেট করা হয়েছে, কারা টার্গেট করেছিল? দিল্লির প্রেসক্রিপশনায় এবং শেখ হাসিনার নেতৃত্বে। কারণ আপনি দেখেছিলেন এরা আনসার লিক হয়ে এই সচিবালয় ঢুকেছিল, তারা কিন্তু তখন ব্যর্থ হয়েছিল। আপনারা দেখেছিলেন স্কুল লিক হয়ে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছিল। আপনারা দেখেছিলেন যে বিশ্ব ইজতেমায় ছাদ লিগে তারা এসে মানুষকে হত্যা করে অরাজকতা করার চেষ্টা করেছিলেন, সেখানেও তারা ব্যর্থ হয়েছেন। এখন তারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে এবং শেখ হাসিনার নেতৃত্বে। সেটি হলো কি, যে বাংলাদেশে সরকারি গুরুত্বপূর্ণ ভবনকে টার্গেট করতে হবে, সেখানে পুড়িয়ে সরকার করে দিতে হবে। সচিবালয় টার্গেট নিয়েছে, মসজিদকে টার্গেট নিয়েছে, মন্দিরকে টার্গেট নিয়েছে, গির্জাকে টার্গেট নিয়েছে। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যে টার্গেট নিয়েছে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।